নমস্কার বন্ধুরা, গল্পকথনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনতে চলেছেন এইচপি লাভক্রাফটের লেখা দ্য ম্যান অফ স্টোন। এইচপি লাভক্রাফট জন্মগ্রহণ করেন 1890 খ্রিস্টাব্দের 20 আগস্ট। এই আমেরিকান লেখক মূলত হরর এবং উইয়ার্ড ফিকশনের জন্যই বিখ্যাত। ওনার লেখা গল্পগুলির মধ্যে কল অফ থুলু উল্লেখযোগ্য। উনি মৃত্যুবরণ করেন 1937 খ্রিস্টাব্দের 15 মার্চ। আজকের গল্পটি আমরা নিয়েছি দেবজ্যোতি ভট্টাচার্যের অনুবাদিত এইচপি লাভক্রাফট অজানা দশ এই বইটি থেকে। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে আছেন সায়ন, হিমেলা ও আমি সৌভাগ্য। পোস্টার ডিজাইন এবং সাউন্ড ডিজাইন সায়ন, ডিরেকশন আমি সৌভাগ্য। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে এইচপি লাভক্রাফটের লেখা দ্য ম্যান অফ স্টোন। মধ্যযুগে চেক রিপাবলিকে হারমান নামে এক ব্যক্তি ছিল। তাকে অপরাধের জন্য মৃত্যুদণ্ডে শাস্তি দেওয়া হয়, কিন্তু হারমান রাজার কাছে অনুরোধ জানায় যে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি না দেওয়ার জন্য, এবং তার পরিবর্তে সে একটা কালা জাদুর বই রাজাকে লিখে দেবে। আর সেই বইটা সে লিখবে শুধুমাত্র এক রাত্রের মধ্যে। এই কথা শুনে রাজা রাজি হন। হারমান যখন বইটি লেখা শুরু করে, কয়েক ঘন্টার মধ্যেই সে বুঝতে পারে একা তার পক্ষে বইটি লেখা সম্ভব নয়। তাই হারমান কালো শক্তির সাহায্য নিয়ে এই বইটি লেখা শেষ করে। এর বহু বছর পর বইটিকে নিয়ে বহু গবেষক রিসার্চ করেন। অনেক রিসার্চ করার পর গবেষকরা বুঝতে পারেন মোট 320টি পাতা আছে এই বইয়ে, কিন্তু তার মধ্যে 10টি পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। কে বা কারা কি জন্য এই পাতা ছিঁড়ে নিয়েছে গবেষকরা আজও বুঝতে পারেনি। এর ওজন 75 কেজি। এই বইটি লেখার জন্য 160টি গাধার চামড়া ব্যবহার করা হয়েছে। গবেষকরা শুরুতে বিশ্বাস করতে চাননি যে বইটি একজন মানুষই লিখেছে, কারণ যদি কোনো মানুষ বইটি একা লেখে তার জন্য তার সময় লাগবে প্রায় 30 বছর, আর যদি না ঘুমিয়েও লেখা হয় তাহলেও প্রায় 20 বছর লেগে যাবে। কিন্তু আশ্চর্য বিষয় হলো বইটি লেখা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম। কোনো একজন মানুষ যদি 30 বছর ধরে বইটি লেখেন তাহলেও তার বয়সের সাথে সাথে হাতের লেখাতেও পার্থক্য এসে যাবে। বহু রিসার্চের পরও এই রহস্যের আজও সমাধান হয়নি। এই রহস্যময় বইটির নাম হলো কোডেক্স গিগাস, যাকে ডেভিলস বাইবেলও বলা হয়ে থাকে। ব্যাগপত্র গুছিয়ে ফেল জ্যাক, আমরা বেরোচ্ছি। আমি বেনের দিকে একবার সন্দেহের চোখে তাকালাম। বেজায় একগুঁয়ে বন্ধুটি আমার। এবারে ফের কি জেদ ধরল কে জানে। যাচ্ছি কোথায়? অ্যাড্রিয়ন ডাক, গ্রামের নাম মাউন্টেন টপ। হঠাৎ সেই বন জঙ্গলে কি কাজ পড়ল তোর? বলছি, হেনরি জ্যাকসনের বুকের দোষ হয়েছিল জানিস তো। ও গিয়েছিল ওখানে রোগ সেরে আসতে। কদিন আগে দেখি ফিরে এসেছে। এসব উল্টোপাল্টা নাকি দেখেছে বলল। ভূত পেতনি? তার চেয়েও মজার, গ্রামের পেছনে একটা পাহাড় আছে। সেখানে শিকার করতে গিয়ে একটা গুহার সামনে দেখে একটা কুকুর বসে আছে। কাছে যেতেও সে নড়ে না। শেষে সাহস করে তার গায়ে হাত বোলাতে গিয়ে দেখে সেটা পাথরের। এত নিখুঁত যে না ছুঁয়ে দেখলে তফাৎ ধরা যায় না। ওইতে খানিকটা ঘাবড়ে গিয়ে ও গুহার ভেতরে গিয়ে ঢুকেছিল। ঢুকে দেখে একটা মানুষের মূর্তি পড়ে আছে গুহার মেঝে।
গায়ে দিব্যি জামা কাপড়। সেটাকে আর ছুঁয়ে দেখার সাহস করেনি জ্যাকসন। কোনো মতে পাত্তাড়ি গুটিয়ে পত্রপাঠ ফিরে এসেছে। ও এলাকায় কেউ কিছু বলতে পারেনি? উল্লো তো জিজ্ঞেস করেছিল, তাতে নাকি লোকজন বেজায় ঘাবড়ে গিয়ে মুখে কুলু পেঁটেছে। দু একজন শুধু পাগলা ড্যান বলে বিড়বিড় করেছিল, তবে ওই পর্যন্তই। ধুস, আমি মাথা নাড়লাম। শুধু এইটুকুর জন্য অতদূরে বন জঙ্গলে? হুম, আর একটু আছে। আর্থার হুইলারের নাম শুনেছিস? বিখ্যাত ভাস্কর, চিনি তো। মানুষের হুবহু মূর্তি করে দিত, যেন পাথরের ফটোগ্রাফ। তা সে তো বেশ কিছুদিন হলো বেপাত্তা। ওইটাই তো মজা। হেনরির কথা শুনে খানিক খোঁজ খবর নিয়েছিলাম আমি হুইলারের বিষয়ে। অমন নিখুঁত স্ট্যাচুর কথা শুনলে প্রথমেই ওর নাম মনে আসে কিনা। খবর নিয়ে কি জানলাম জানিস? নিখোঁজ হওয়ার আগে হুইলার নাকি ও চত্বরেই ছিল, তারপর হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। এবারে ভাব দেখি, যদি গিয়ে দেখি ওগুলো হুইলারের হাতের কাজ, তাহলে কেমন একটা সাড়া পড়ে যাবে না চারিদিকে। তাছাড়া আর কিছু না পেলেও স্বাস্থ্যকর জায়গা, কদিন ঘুরে ফিরে এলে মন্দ হয় না। আমি বললাম, আসলে হুইলারের কাজের বাজারে চড়া দাম আছে, ফলে ব্যাপারটায় বেশ উৎসাহ বোধ হচ্ছিল। হপ্তাখানেক বাদে লম্বা রেল রাস্তা পাড়ি দিয়ে চমৎকার বন পাহাড়ের মধ্যে দিয়ে বাসে ঝাঁকুনি খেতে খেতে মাউন্টেন টপ নামে গ্রামে গিয়ে হাজির হওয়া গেল। জুনের বিকেল, সোনালি রোদ পড়েছে চারপাশে। গ্রাম বলতে কয়েকটা ঘর, একটা ছোট সরাইখানা আর একটা মুদির দোকান, তার পাশে বাসস্টপ। গাঁগঞ্জে যা হয় দেখি, মুদির দোকানের ধাপে গ্রামের লোকজন আড্ডা জমিয়েছে। গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে জুটলাম দুজনে। শুরুতেই আমাদের আসল মতলবটা ফাঁস করতে চাইনি এদের কাছে। স্বাস্থ্যদ্বারে এসেছি, থাকার জায়গা খুঁজছি, এই বলে আলাপ জমালাম গিয়ে। শুনে 10-20টা মিনিমাগনা পরামর্শ জুটে গেল। ওরই ফাঁকে এক বাক্যবাগীশ বুড়োকে পেয়ে গেল বেন। একটু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করলো, হুইলার নামে আমার এক বন্ধু কিছুদিন আগে এই গ্রামে এসেছিল, চেনেন নাকি? শুনে খানিক চুপ করে থেকে সে বলে, হুইলার মানে সেই মূর্তিওয়ালা ছোকরা? সে এক কেচ্ছা। আমাদের পাগলা ড্যানের কেবিনে অল্প কিছুদিনের জন্য আস্তানা গেড়েছিল এসে। ড্যানের বউয়ের সাথে বেশ একটু মাখামাখিও হয়েছিল শুনেছি। ড্যান লোক সুবিধের নয়, ওইতে খাপ্পা হয়ে সে তাকে কি বলেছিল কে জানে, কিন্তু ওর পরে ছোকরা একেবারে হাওয়া হয়ে গেল তল্লাট ছেড়ে। কেউ আর তার টিকিটিও দেখেনি। শুনে বেন এদিক ওদিক চাইছে। তা দেখে আরেকজন মুখ মটকে বলে, ড্যানকে খুঁজছেন? পাবেন না মশাই, থাকে ওই পাহাড়ের বেশ খানিক ওপরে একটা কেবিনে। কিছুদিন যাবৎ সে আর এদিকে পা দিচ্ছে না মোটে। বউটাকেও দেখি না, বাড়িতে আটকে রেখে দিয়েছে বোধহয় হুইলার বিদায় হওয়ার পর থেকে। তবে হ্যাঁ, ভালো চাইলে ওদিকে পা দেবেন না। আপনারা আবার হুইলারের বন্ধু লোক, মানে বোঝেনি তো। সেদিন রাতটা গ্রামের হোটেলে থেকে পরদিন সকাল সকাল উঠে রওনা হওয়া গেল। হেনরির সঙ্গে কথা বলে বেন একটা কাজ চলা গোছের ম্যাপ বানিয়ে এনেছিল সঙ্গে। সেইটাই নিয়ে গ্রাম ছাড়িয়ে পাহাড়টার পায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। আস্তে আস্তে রাস্তাটা বেশ খাড়াই হয়ে উঠছিল। মাইল দুয়েক এইভাবে চলবার পর ম্যাপে দেখানো একটা পাথুরে দেওয়াল থেকে উঠে যাওয়া গাছের কাছে পৌঁছে আমরা বাঁদিকে কোনাকুনি একটা চড়াই ধরলাম। খাড়াই রাস্তা, তাই আবার কাঁটা ঝোপে ভরা, ফলে এগোনো বেশ কঠিন হয়ে পড়েছিল এবারে। খানিক বাদে একেবারে হঠাৎ করেই গুহাটা দেখা দিল। পাথরের গায়ে ঝোপঝাড়ে ঢাকা একটা অন্ধকার গর্ত, তার সামনে একটা কুণ্ডিতে খানিক জল জমে আছে। সেটার পাশে ধূসর রঙা কুকুরটা দাঁড়িয়েছিল, অথবা কুকুরের মূর্তি। অসম্ভব নিখুঁত, শরীরের প্রত্যেকটা লোম আলাদা আলাদাভাবে ছোঁয়া যায়। ঘাড়ের লোমগুলো ফুটে উঠেছে,
যেন কোনো কালা জাদুতে পাথরে বদলে যাওয়ার আগের মুহূর্তে ভয়ে শিউরে উঠেছিল একটা জীবন্ত কুকুর। মূর্তিটার গায়ে হাত বোলাতে বোলাতে মাথা নাড়ছিল বেন। না হে জ্যাক, হেনরি বাড়িয়ে বলেনি একটুও। এমন জীবন্ত মূর্তি ভাবা যায় না। হুইলারের কাজ আমি চিনি, লোকটা ভালো আর্টিস্ট, কিন্তু এমন জীবন্ত স্ট্যাচু বানানো শুধু তার কেন, কোনো মানুষের কর্ম নয়। বলতে বলতে গুহাটার মুখের দিকে ফিরে কি ভেবে সে বলল, আচ্ছা, ওখান থেকে কোনো অজানা গ্যাস ট্যাস বেরিয়ে এসে জ্যান্ত জীবকে এরকম করে দেয় না তো? গুহাটার দিকে মুখ ফিরিয়ে দেখলাম আমিও। একটা অজানা ভয় এসে বাসা বাঁধছিল আমার বুকে। প্রায় ফিসফিস করে বললাম, আর তাই যদি হয় তাহলে গুহার মধ্যে যে মূর্তিটা পড়ে আছে সেটাও। জায়গাটার বিষয়ে আর একটু খোঁজ খবর করে আসা উচিত ছিল রে। মাথা নেড়ে বলল বেন। খানিক বাদে একটু ভয়ে ভয়েই হামাগুড়ি দিয়ে গুহার মুখটায় গিয়ে ঢুকলাম আমরা। খানিক এগোতে ফুট 3 উঁচু গুহা মুখটা চারিদিকে বেড়ে গিয়ে একটা স্যাঁতস্যাঁতে ছোটোখাটো হলে বদলে গেল। অন্ধকারে চোখ সয়ে আসতে আবঝা নজর পড়ল। সামনে অন্ধকার মেঝে একটা মানুষ শুয়ে আছে যেন। টর্চ লাইটটা হাতে ধরেও একটু দোনামোনা করছিল বেন। সামনে যে শুয়ে আছে সে যে এককালে জীবন্ত মানুষ ছিল, সেই অনুভূতিটা তখন ছেয়ে ফেলেছে আমাদের। আবঝা আলোতেও অবিকল একজন ঘুমন্ত মানুষের মতোই লাগছে তাকে, যেন এক্ষুনি নড়ে ওঠে। হঠাৎ তীক্ষ্ণ আলোর ফলাটা এসে ধুইয়ে দিল মানুষটার শরীর। কাত হয়ে আমাদের দিকে পিঠ করে শুয়ে আছে মানুষটা। পরনের আটপৌড়ে কাজের পোশাক পচে গিয়ে খসে পড়ছে তার পাথর হয়ে যাওয়া শরীর থেকে। আলোটা হাতে নিয়ে আস্তে আস্তে উল্টো দিকে ঘুরে গেল বেন। তারপর নিচু হয়ে মূর্তিটার মুখে আলো ফেলেই হঠাৎ চিৎকার করে উঠল। তার পিছনে গিয়ে সেদিকে এক ঝলক দেখে আমিও তখন নিজের অজান্তে তার সাথে গলা মিলিয়েছি। ভয়ে নয়, বিস্ময়ে। ও মুখ আমি চিনি। বিখ্যাত ভাস্কর আর্থার হুইলার পাথরের মূর্তি হয়ে শুয়ে আছেন সেই অন্ধকার গুহায়। খানিক বাদে গুহার মুখ থেকে নেমে আসতে আসতে বেন মাঝে মাঝে শুধু ফিসফিস করে বলে চলেছিল, বেচারা আর্থার, বেচারা আর্থার। হুইলারের সাথে তার খানিক ঘনিষ্ঠতা ছিল। তাকে এমন দশায় দেখে স্বাভাবিকভাবেই বেজায় ধাক্কা খেয়েছে সে মনে। পাহাড়ের ঢাল পেরিয়ে রাস্তার দিকে এগোতে এগোতে মাথা নিচু করে কিছু বিড়বিড় করে যাচ্ছিল সে। সম্ভবত গোটা ঘটনাটার মধ্যে কিছু আপাত অদৃশ্য সূত্রকে মাথার মধ্যে কোনো নকশায় সাজিয়ে তোলবার চেষ্টা করছিল। চলতে চলতেই হঠাৎ তার বিড়বিড়নির মধ্যে পাগলা ড্যান শব্দটা শুনে হঠাৎ তার চিন্তার ধারাকে আমি ধরতে পারলাম। হুইলারের এমন দশা হলে সবচেয়ে খুশি কে হতে পারে এ তল্লাটে? কিন্তু সে চিন্তাটাকে প্রায় সঙ্গে সঙ্গেই তাড়িয়ে দিলাম আমি। জ্যান্ত জিনিস পাথরে জীবস্যে বদলে যায় প্রকৃতিতে, কিন্তু ওতে তার শরীরের কোষে কোষে যে রাসায়নিক প্রক্রিয়া চলে তাতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। এত অল্প সময়ে সে ব্যাপারটা ঘটবে এমন কোনো কায়দা মানুষের জানা নেই। কিন্তু তাও চোখের সামনে তার দুটো প্রমাণ হাজির রয়েছে। অন্তত হুইলারের মূর্তিটা যে কোনো পাথরে কেটে গড়া মূর্তি নয় তা তো তার গায়ের পোশাকগুলো থেকেই মালুম হয়। কিন্তু ব্যাপারটার সাথে ড্যানকে যে জড়িয়েই রাখছে বেন, সেইটা টের পেলাম রাস্তায় নেমে দাঁড়িয়ে। গ্রামের দিকে না গিয়ে বেন দেখি ওপর দিকে উঠে যাওয়া রাস্তাটার দিকে ঘুরেছে। বলে, পাগলাটার কেবিন ওই দিকেই হবে, চল তো একবার দেখে আসি। আমি জবাবে কিছু বলবার আগেই আমার হাত ধরে টানতে টানতে সে ওপরের দিকে রওনা দিয়েছে। আমি তাকে মানা করলাম না, কিন্তু রাস্তাটা যত ওপরের দিকে গেছে ততই মানুষের বসবাসের চিহ্ন কমে এসেছে, আর একটা অজানা ভয়ের শিরশিরানি ছড়িয়ে যাচ্ছে আমার মনে। অবশেষে জঙ্গুলে পাহাড়ের গায়ে মূল রাস্তা থেকে বেরিয়ে যাওয়া একটা পায়ে চলা গলির মুখে এসে থামলাম আমরা।
সেদিকে বেশ খানিক দূরে জঙ্গলের মধ্যে একটা রংচটা পাথরের ছাদ উঁকি দিচ্ছিল। ওটাই সম্ভবত পাগলা ড্যানের কেবিন হবে। বেনের পিছন পিছন বাড়িটার দিকে যেতে যেতে আমি ভাবছিলাম, এত জায়গা থাকতে হুইলার এমন একটা উদ্ভট বাড়িতে আস্তানা গড়তে গিয়েছিলই বা কেন? বাড়িটার ছ্যাদলা পড়া দরজায় গিয়ে ঘন ঘন ধাক্কা মারছিল বেন। কোনো জবাব এলো না। তার ধাক্কার আওয়াজটা বাড়ির ভিতরে প্রতিধ্বনি তুলছিল। শব্দটা গায়ে কাঁপুনি ধরায়। দরজার ধাক্কায় কাজ না হওয়ায় বেন দেখি এবার বাড়িটার জানলাগুলোর দিকে নজর দিয়েছে। চারপাশে ঘুরে দেখতে দেখতে অবশেষে ওই পিছন দিকের 3 নম্বর জানলায় এসে কপাল খুলল আমাদের। জানলাটার ভিতর দিকে ছিটকিনি বোধহয় ভাঙা, অল্প ধাক্কাতেই খুলে গেল সেটা। ভিতর থেকে একটা সোঁদা গন্ধ ভেসে এলো, অনেকদিন অব্যবহৃত বাড়িতে যেমনটা থাকে। যে ঘরটায় এসে ঢুকেছিলাম তার এদিক ওদিক চুনা পাথরের চাঙড়, পাথরের খোদাই করা যন্ত্রপাতি আর ছোটোখাটো কিছু মাটির মডেল ছড়ানো। এইটাই তাহলে হুইলারের স্টুডিও ছিল। ঘরটার দরজা আমাদের বাঁদিকে। এদিক ওদিক তাকিয়ে নিয়ে বেন এবার সেদিকে রওনা হলো। আমি তখনও হুইলারের ঘরটাকেই দেখছি খুঁটিয়ে। এমন সময় দরজাটার ঠিক ওপাশ থেকে বেনের গলার একটা অদ্ভুত শব্দ শুনে তাড়াতাড়ি আমি সেদিকে এগিয়ে গিয়ে দরজার ওপাশে উঁকি দিলাম। আর প্রায় সঙ্গে সঙ্গেই বিস্ময়ের শব্দটা আমার গলা থেকেও বেরিয়ে এলো। এ দৃশ্য দেখব বলে আমি আশা করিনি। জ্যাক! ও মাই গড! পাহাড়ের ভিতরের কোনো নির্জন গুহা নয়, তার সম্ভাব্য অজানা বাষ্পটাস্পের থেকে অনেক দূরে আসবাবপত্র দিয়ে সাজানো একটা নিতান্ত আটপৌড়ে ঘরের মধ্যে 2টো পাথরের মূর্তি রাখা। এক ঝলক দেখেই আমি বুঝলাম হুইলার ছেনি হাতুড়ি দিয়ে এই মূর্তির জন্ম দেয়নি। একজন মাঝবয়সী পুরুষ ফায়ারপ্লেসের পাশে একটা আরাম কেদারায় চামড়ার চাবুক দিয়ে বাঁধা অবস্থায় বসে আছে। এলোমেলো চুলদাড়িতে ঢাকা পাথরের মুখটায় তার তীব্র ভয়ের চিহ্ন। আর অন্য মূর্তিটা একজন অসাধারণ সুন্দরী মহিলার। মেঝেয় পড়ে থাকা সেই মূর্তিটা ছড়িয়ে থাকা হাতের কাছে একটা টিনের পাত্র কাত হয়ে পড়ে আছে। তার মধ্যে শুকিয়ে যাওয়া কোনো তরলের কালচে দাগ। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম আমরা। এই যে পাগলা ড্যান আর তার স্ত্রীর মূর্তি, তাতে কোনো সন্দেহ নেই। কোনো মারপিট বা হিংস্রতার চিহ্নও নেই কোথাও। চারপাশে স্বাভাবিক গৃহস্থলী জিনিসপত্র ছড়ানো, যেন একটা স্বাভাবিক সন্ধে চলতে চলতেই হঠাৎ থেমে গেছে। শুধু সেই স্বাভাবিকতার মধ্যে একটাই ব্যতিক্রম আমাদের চোখ টানছিল। ঘরের মাঝখানে একটা টেবিলের ওপর একটা ছোট ডায়েরি, তার ওপরে একটা বড়সড় টিনের ফানেল রাখা রয়েছে, যেন ডায়েরিটার দিকে মানুষের দৃষ্টি টানবার জন্যই সাজিয়ে রাখা। বেন এগিয়ে গিয়ে ডায়েরিটা হাতে তুলে নিল, আর পাশে দাঁড়িয়ে আমিও চোখ ফেললাম ওর প্রথম পাতাটার দিকে। আর সঙ্গে সঙ্গেই একটা চুম্বকের মতোই তা আমাদের মনোযোগ টেনে নিল। চারপাশের অদ্ভুত পরিবেশের দিকে তখন আর নজর নেই আমাদের। ডায়েরিটা হাতে নিয়ে কখন যে মেঝের ওপর বসে পড়েছি দুজন, তা খেয়াল ছিল না আমাদের। আস্তে আস্তে আমাদের চোখের সামনে থেকে একটা রহস্যের জাল সরে গিয়ে গড়ে উঠছিল তার চেয়েও অনেক ভয়াবহ একটি দ্বিতীয় রহস্যের জাল। পড়া যখন শেষ হয়ে আসছে তখন আলো কমে আসছিল বাইরে। ছায়া ছায়া অন্ধকারে আমাদের পিছনে সেই মূর্তি দুটো স্থির হয়ে আছে। সেদিকে এক ঝলক তাকিয়ে একটু শিউরে উঠল বেন। তারপর ডায়েরিটা পকেটে ঢুকিয়ে বলল, চল। সস্তার খবরের কাগজে সেই ডায়েরির অনেক সত্য মিথ্যা বিবরণ আপনারা পড়েছেন, কিন্তু আসল ডায়েরিটা পড়েছিলাম আমরা দুজন। সত্যিটা সেই সব বিবরণের চেয়ে অনেক বেশি ভয়াবহ। এইখানে তা লিখতে গিয়েও আমার হাত কাঁপছে। ফিফথ নভেম্বর। আমি ড্যানিয়েল মরিস।
এলাকায় আমায় পাগলা ড্যান বলে সবাই। কারণটা খুব সহজ। আমি যে শক্তির অস্তিত্বে বিশ্বাস করি তাতে আজকাল কেউ কেউ বিশ্বাস করে না। হ্যালোইনের সন্ধে আমার কালো পাঁঠা বলি দেওয়া, অমাবস্যার রাতে শ্রীগাল ভোজ, এইসবই ওদের কাছে স্রেফ পাগলামো। যে পূজায় ধরিত্রীর মহাদ্বার খোলবার সাধনা করি আমি, ওরা সে পুজোকে বন্ধ করতে চায়। ওরা জানে না কার রক্ত বইছে আমার শরীরে। মায়ের দিকে আমি ভ্যান কৈরানের বংশধর। 1587-তে তাকে ফাঁসি দিলেও সৈন্যরা তার সংগ্রহের আদিম পুঁথি আইবানের কপিটির সন্ধান পায়নি। তার বাড়ি পুড়িয়ে দেওয়ার পর সে পুঁথির সঙ্গে নিয়ে তার নাতি উইলিয়াম এসোপাসে আসেন। হ্যাডসনের এপারে সে সময় সবাই জানত জাদুকর উইলিয়ামের বিরাগ ভাজন হওয়ার শাস্তি কি হয়। ওরা জানে না এসোপাস থেকে তাড়া খাবার পর আমার মামা হেনরিক এই পাহাড়ে এসে বাড়ি করবার সময়ও সে পুঁথি কাজ ছাড়া করেননি। কাউকে না বললে আমি পাগলা হয়ে যাব, তাই ডায়েরিকেই সব কথা বলে যাচ্ছি আমি। বহুকাল পরে আইভানকে কাজে লাগাবার দরকার হয়েছে আমার। তার কারণ এই পাথরওয়ালা ছোকরা যেদিন ঘুরতে ঘুরতে আমার এখানে এসে হাজির হয়ে খানিক কথাবার্তা বলেই একেবারে সপ্তাহে $13 ভাড়ায় আমার বাড়িতে উঠল। আমি একটু অবাকই হয়েছিলাম। ওর চেয়ে অনেক কম দামে তো রাজার হালে নিচের হোটেলে থাকা যায়। 3 মাস বাদে আজ কারণটা আমার কাছে পরিষ্কার। রোজের সাথে ফষ্টি নষ্টি করতে এসেছে। মেয়েটা আমার হাঁটুর বয়সী। বিয়ের পর আমার যাগযজ্ঞ দেখে ভয় কাঁপত, কিন্তু সে বাদেও মোটের ওপরে ভালোই ছিলাম আমরা। কিন্তু ওই শেয়ালটা এখানে এসে স্তক রোজের চোখ মুখের ভাব বদলে গেছে। 25th নভেম্বর। আর কোনো সন্দেহ নেই এ রোজকে ভাগিয়ে নেবার মতলবই করেছে। বাই যে ভাব দেখায় কিছু বোঝে না, কিন্তু ওদের চোরাচাউনির মানে আমি বুঝি। এর একটা ব্যবস্থা করতে হবে আমায়। মামার ট্যাঙ্ক থেকে আইবানের পুঁথিটা বের করেছি কাল রাতে। এমন একটা কিছু বের করতে হবে যাতে শয়তান দুটো মরে কিন্তু আমার গায়ে আঁচ না লাগে। ইয়থের আহ্বান করা যেতে পারত, কিন্তু তাতে একটা বাচ্চাকে বলি দিতে হবে। পড়শিরা টের পেলে বিপদ হবে ওতে। জীবন্ত পচিয়ে দেওয়ার রাসায়নিক না, ওতে দুর্গন্ধ বের হয়। তবে কিছু একটা খুঁজে বের আমি করবই। জানুয়ারি। কাজটা সহজ নয়। নিখুঁতভাবে রাসায়নিকগুলো মেশানোটাই আসল মুশকিল। নতুন করে ফের সূক্ষ্ম দাঁড়িপাল্লা টাল্লাও আনতে হবে এক প্রস্থ। গুহার সামনে জলের কুণ্ডিটায় চড়ুইগুলো জল খেতে আসে। নমুনাগুলো বানিয়ে ওই জলে মিশিয়ে মিশিয়ে পরীক্ষা করছি। কখনো ব্যাটারা জলে মুখ দিয়েই মরে যায়, আর কখনো দিব্যি উড়ে চলে যায়। আসল কাজ হচ্ছে না কিছুতেই। বুঝতে পারছি আমি না থাকবার সুযোগে শয়তানটা চুটিয়ে প্রেম করছে রোজের সাথে। করুক, কদিন চালাবে। একদিন আমি ঠিক কায়দাটা বের করবই, আমি জানি। 11th ফেব্রুয়ারি। অবশেষে
আজকের নমুনাটা জলে মিশিয়ে দিয়ে অপেক্ষা করছিলাম কুণ্ডির পাশে বসে। দুটো চড়ুই এলো, জলে মুখ দিল। আমি অন্যমনস্কভাবে কি যেন ভাবছিলাম, তাই প্রথমে খেয়াল করিনি। তারপর হঠাৎ সেদিকে তাকিয়ে দেখি জলের মধ্যে দুটো পাথরের পাখি, পালকের মাথাগুলো অবধি নিখুঁত। জলে মুখ দেওয়ার পর 1 সেকেন্ডও লাগেনি কাজটা হতে। এইবার আর একটু বড় জন্তু নিয়ে পরীক্ষা। ওষুধটার শক্তি সেজন্য খানিক বাড়াতে হবে। দোষ দাও, রোজের কুকুরটাকে দিয়ে কাজ চলে যাবে। রেক্সকে নেকড়েই নিয়ে গেছে বলে দিলেই হবে কোন। যা টুকরে কাঁদবে না। রেক্স হলো গিয়ে আমার বউয়ের প্রাণ। কাঁদুক কাঁদুক, কেঁদে নিক একটু, তারপর তো 15 ফেব্রুয়ারি। আহা, দারুণ! এইমাত্র রেক্সকে জিনিসটা খাওয়ালাম। কুন্ডির জল একটু বেশি ডোজে জিনিসটা মিশিয়ে গলার বেল্ট ধরে টেনে ওর মুখটা ওখানে ডুবিয়ে ধরেছিলাম। জলটা মুখে যেতেই আমার হাতের মধ্যে কুকুরটা পাথর হয়ে গেল। ঘাড়ের লোমগুলো ভয়ে খাড়া হয়ে উঠেছিল যখন টেনে জলে মুখ দেওয়াচ্ছি। ঠিক সেইভাবে পাথর হয়েছে সেগুলো, নড়বার ফুরসত পর্যন্ত পায়নি। এইবার হুইলার, যাবে কোথায় তুমি? দুটোকে আলাদা আলাদা ধরবো। হুইলারের কেসটা সহজ, এই জিনিসের কোনো স্বাদগন্ধ নেই। ওয়াইনে মিশিয়ে খাইয়ে দিলেই কাম ফাতে। রোজকে নিয়ে একটু সমস্যা আছে, ওয়াইন মুখে তোলে না। সে না হয় দেখা যাবে। এমনিতেই রেক্সের খবর পেয়ে কেঁদে ভাসাচ্ছি, ওর ওপর দরকারি খানিক চাপগে দিলেই। ফার্স্ট মার্চ। জয় রালিহা নাগরীর জয়, জয় প্রভু গুয়া। কুত্তাটাকে শেষ করা গেছে। যা ভেবেছিলাম ঠিক তাই, কাজটা বেজায় সহজ। বললাম, একটা নতুন চুনা পাথরের ব্লক খুঁজে পেয়েছি, মূর্তি গড়ার জন্য বেজায় ভালো জিনিস। শুনেই লেজ নেড়ে নেড়ে আমার সাথে চলল। অ্যালেনের গুহার মধ্যে ঢুকিয়ে বিশ্রাম নিতে বসলাম। তারপর কাঁধের ফ্লাক্সটা বাড়িয়ে ধরে বললাম, একটু ওয়াইন চলবে নাকি? ছোকরা ধন্যবাদ দিয়ে ফ্লাক্সটা মুখে ঠেকালো, আর তারপরেই কাত হয়ে পড়ে গেল মেঝের ওপর। ঘড়ি দেখেছি, ঠিক ঠিক 2 সেকেন্ড সময় লেগেছে পুরোটা জমে পাথর হতে। সেই 2 সেকেন্ডের মধ্যেই আমি অবশ্য শয়তানটার কানে বলে দিয়েছিলাম, রোজেরও এই দশাই হবে। বেটা চোখ দুটো এখনো তাইতে ভয়ে গোল গোল হয়ে আছে, ওভাবেই থাকবে চিরকাল। বাড়ি গিয়ে বললাম, মুদির দোকানে হুইলারের একটা জরুরি টেলিগ্রাম এসেছিল, সে ওখান থেকেই ফিরে গেছে। রোজ কতকটা বিশ্বাস করলো জানি না, তবে আমি চেষ্টার কসুর করিনি। হুইলারের জিনিসপত্র যত্ন করে একটা ট্যাঙ্কে গুছিয়ে সেইটে ডাকে তার ঠিকানায় পাঠাবো বলে কাঁধে করে নিয়ে বেরিয়ে এসেছি। সেটা অবশ্য রেলিদের শুকনো কুয়োর তলায় পড়ে আছে এখন। এবার রোজের পালা। 7th March. সন্দেহ হয়েছে আমি বিষ দেব, তাই না? আমার হাতে কিচ্ছু খাবি না তো এবারে কি করবি? 2 তারিখ রাতে পায়ে পা দিয়ে রোজের সাথে ঝগড়া বাঁধালাম প্রথমে, তারপর সেই ছুতোয় আচ্ছা করে চাপ গিয়ে চিলে কোটার ঘরে আটকে রেখেছি নিয়ে। ওয়াইন মুখে তুলবি না, আমার হাতে চা কফি কিচ্ছু খাবি না। আর জল, তার বেলা কি করবি? 2 বেলা নোনতা রুটি মাংস খেতে দি। নুন খেলে জল তেষ্টা বাড়বে, সঙ্গে 1 কাপ ওষুধ দেওয়া জল। বেশি মাত্রায় দেওয়া মুশকিল, টের পেয়ে যাবে, তাই অল্প অল্প করে দিচ্ছি।
মাঝে মাঝে উইলারের নাম ধরে চিল্লাই এখন, ভালোই লাগে। আস্তে আস্তে থেমে যাবে। 9th মার্চ। গুহায় গিয়ে উইলারকে দেখে এলাম একবার। সব ঠিকঠাক আছে। মাথার উপর রোজের পায়ের শব্দ পাচ্ছে এখনো, টেনে টেনে চলছে। কাজ হচ্ছে তার মানে, তবে আস্তে, দোষ বাড়াতে হবে। 11th মার্চ। এখনো কি করে নড়েও? মাঝে মাঝেই দরজার তালায় গুঁতো দেয়। মঙ্গলবার রাতে আবার শুনি জানলা ধরে ঝাঁকাচ্ছে। গিয়ে ফের আচ্ছা করে চাপ গালাম। যতবার দরজা জানলায় ধাক্কা দেবে ততবার মারব। জলটা খাচ্ছে না তো নিশ্চয়ই? তাহলে এবার কি করে? 15th মার্চ। দুম দুম দুম, এই ফের চলল। পায়ের ভারী আওয়াজটা মাথার উপর থামছেই না মোটে। উফ, আর বেশি দিন এভাবে চালালে শেষে চাপকেই শেষ করতে হবে একে। এই লেখা বেঁকে যাচ্ছে। ঘুম পেয়ে গেছে, বড্ড ঘুম পেয়ে গেছে। কত আর জেগে থাকা যায়? এরপর হাতের লেখাটা হঠাৎ করেই বদলে গেল। মেয়েলি হাতের খোঁচা খোঁচা লেখা গভীরভাবে গেঁথে বসেছে তীব্র আবেগের সাথে। মার্চ 16, ভোর 4টে। আমি রোজ মরিস। কেউ এ লেখা কখনো দেখলে আমার বাবা অসবর্ন স্যান্ডলারকে একটু খবরটা দেবেন। চন্দুটার লেখা ডায়েরি এতক্ষণ ধরে পড়েছি আমি। প্রথম দিন ওর দেওয়া জল এক ঢোক খেয়েই আধা পঙ্গু হয়ে গিয়েছিলাম আমি। বুঝেছিলাম ও আমায় বিষ দিচ্ছে। কিন্তু ঈশ্বর সাক্ষী, কোনো মানুষ যে এত ভয়ঙ্কর বিষ আরেকটা মানুষকে দিতে পারে তা আমি কল্পনা করতে পারিনি। সেদিনই ঠিক করেছিলাম, সুযোগ পেলে ওকে আমি ছাড়ব না। দ্বিতীয় দিন থেকে ওর দেওয়া জল আমি মুখে তুলিনি। যত্ন করে জমিয়ে রাখতাম একটা বাটিতে। ছাদের ফুটো দিয়ে যেটুকু বৃষ্টির ছিটে ফোঁটা আসে তাই ধরে খেতাম। আর অসহ্য যন্ত্রণা নিয়েও নিজেকে সচল রাখতাম। শয়তান, সাক্ষাৎ শয়তান ছিল লোকটা। কোন জাদুতে বশ করে বিয়েতে রাজি করিয়েছিল আমি জানি না। বিয়ে হয়ে এসে ইস্তক ওর শয়তানি যাগযজ্ঞ আমি নিজের চোখে দেখেছি। তাতে সাহায্য না করবার জন্য রোজ চাবুক খেয়েছি। তারপর হুইলার এলো। অনেকদিন বাদে আমি হাসলাম। ঈশ্বর সাক্ষী, কোনো দুশ্চরিত্র আচরণ আমরা করিনি। ঠিক করেছিলাম এখান থেকে পালিয়ে গিয়ে সংসার পাতব। ভগবানের তা সহ্য হলো না। দরজার তালাটা নড়বড়ে, ধাক্কা দিলে শব্দ হতো। তাতে ঘুম থেকে উঠে এসে আমায় চাপকে যেত একচোট। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ তার ফল পেয়েছি। নিচে থেকে নাক ডাকবার শব্দ উঠতে ফের ধাক্কা দিলাম। ও জাগলো না। সাহস করে সারা শরীর দিয়ে একটা ঠেলা দিলাম। তালা ভেঙে দরজা খুলে গেল। তাও ও জাগেনি আজ। নিচে এসে দেখি চেয়ারে বসে ঘুমিয়ে আছে। একপাশে চামড়ার চাবুকটা রাখা। সেইটে নিয়ে আষ্টে পৃষ্ঠে শয়তানটাকে বেঁধে ফেললাম চেয়ারের সাথে। তাতে জেগে উঠে অশ্রাব্য ভাষায় গাল দিচ্ছিল আমাকে। আমি সেই শুনতে শুনতেই ওর ডায়েরিটা নিয়ে পড়েছি। কেঁপে উঠেছি বারবার, জ্ঞানও হারিয়েছি। কিন্তু তারপর জেগে উঠে ফের পড়েছি। পড়া শেষ হলে ওর পাশে এসে বসে 3 ঘন্টা ধরে কথা বলেছি ওর সাথে। মনের একটাও কথা গোপন করিনি। তারপর রান্নাঘর থেকে টিনের ফানেল আর চিলেকোঠায় জমিয়ে রাখা ওর দেওয়া বিষ জল নিয়ে যখন ফের নেমে এলাম, তখন ও বুঝতে পেরেছে আমি কি করতে চাই। আহা, কি ভয়ই না পেয়েছিল বেচারা। প্রথমে চিৎকার, তারপর ফানেলটা যখন ওর মুখে ঠেসে ভরে দিলাম তখন সারা গা কাঁপিয়ে গো গো করলো অনেকক্ষণ।
কিছু বলার নেই আমার। আর্থার নেই, আধাপঙ্গ জীবনটা নিয়ে আর কোনো স্বপ্ন নেই আমার। কেউ যদি এ লেখা পড়েন, তাহলে আমার মূর্তিটাকে আর্থারের কাছে নিয়ে কবর দেবেন দয়া করে। গুহার বাইরে রেক্স পাহারায় থাকবে, তার ভিতরে আমরা দুজন। এতক্ষণ আপনারা শুনছিলেন এইচ.পি. লাভক্রাফটের লেখা দ্য ম্যান অফ স্টোন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায়।